আপনি তো বহু বছর ধরে দর্শককে আপনার অভিনয়ের মাধ্যমে হাসিয়েছেন, কাঁদিয়েছেন। কোনো চরিত্র করার পরে আপনি কি নিজেকে নতুন করে তৈরি করেছেন বা ভেঙেছেন সেই চরিত্রের মতো করে? না, চরিত্রের মতন চরিত্র যখন করেছি চরিত্রের পোশাক আশাক মেকআপ তোলার পর তো আমি তখন তো আর আমার বদলানোর কিছু নেই। কোনো গ্রামেগঞ্জের লোকেরা বিন্দু মাসি, তারা বাচ্চাকে বিন্দু মাসিকে ডাকবো, খেয়ে নাও তাড়াতাড়ি বলে খাওয়ায়। আমি একটা অনুষ্ঠানে গিয়ে, আমার নিজের অভিজ্ঞতা এটা, আমি একটা খুব সুন্দর দেখতে বাচ্চাটাকে, কোকড়া কোকড়া চুল, ফর্সা, তো বউটা এসে আমার সঙ্গে আলাপ করছে। তো আমি বাচ্চাটাকে দেখে আমি বলছি, তোমার ছেলে? বলে হ্যাঁ। তো বলে আমি বলছি, এসো। আমার ভীষণ বাচ্চা প্রিয়, আমার প্রচণ্ড বাচ্চা ভালো লাগে এবং আমি খুব বাচ্চাদের সঙ্গে মিশিও। তা আমি বলছি, এসো আমার কোলে এসো। ওনা এরকম করে আমার দিকে তাকিয়ে হঠাৎ করে ওর মাকে জড়িয়ে কেঁদে উঠলো। আমি না, এত কষ্ট হলো। ওর মা দৌড়ে নিয়ে চলে গেল। খানিকক্ষণ পরে বাচ্চাটাকে কাকে দিয়ে জানি না এসে বললো, দিদি ও ভয় পেয়ে গেছে আপনাকে। ওই যে বলেছি বিন্দু মাসিকে দেখাবো, ওই জন্য ভয় পেয়ে ওরকম প্রচণ্ড কান্নাকাটি করছে, ওই জন্য আমি রেখে এসেছি। তখন না মনটা একটু খারাপ হয়ে যায়। বাচ্চারা যখন এরকম ভাবে, এখন তো জড়িয়ে পড়িয়ে বলি, না রে আমি ওরকম নই, আমি ওইটা বিন্দু মাসি নই, ও বিন্দু মাসি আলাদা, আমি এখানে আলাদা, এইসব বলে টলে ওদের আদর করি। একটা জিনিস, যে আমি যখন অভিনয় করি, যে মুহূর্তে ড্রেস পরলাম, মেকআপ করলাম, সেই গেট আপে আমি কিন্তু ওই চরিত্রটা হয়ে যাই। সিনেমার চরিত্রে যেমন ডিরেক্টর থাকে, আপনার জীবনের চরিত্রে কি ডিরেক্টর কে? আপনার ব্যক্তিগত জীবনে আপনার পথ দেখিয়েছেন কে? আমাকে কেউ পথ দেখায়নি, বরঞ্চ যে পথে গেছি সেই পথেই বাধা পেয়েছি। সংসারে বিয়ের পর অভিনয় করা বন্ধ হয়ে গেল। 6 বছর আমি অভিনয় করিনি। একটা অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের বেস্ট টাইম, বেস্ট বয়স, বেস্ট চেহারা, সেই টাইমটাই কিন্তু আমি ছেড়ে দিয়ে বাড়িতে বসেছিলাম। একটা সময় আপনি অভিনয় করতেন, তারপরে অভিনয় ছেড়ে দিয়ে 6 বছর পর আবার অভিনয়ে ফিরে এলেন। কতখানি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল এই সময়টা? ভীষণ ভীষণ চ্যালেঞ্জের মুখোমুখি। মানে প্রত্যেক মুহূর্তে আমি ভাবতাম আমি কি করে অভিনয় যাব। মানে বিশ্বাস করো তো, আমাদের খেতে না দিলে, যেমন খিদে পেলে তাড়াতাড়ি আমরা কতক্ষণে খাবো একটা হয় না, আমার সেইটা মনে হতো। আমি এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে আমাকে যে করে হোক আবার অভিনয় জগতে যেতে হবে। তো আমি রোজ কাঁদতাম আর ভাবতাম আমি কি করবো, কার কাছ থেকে পরামর্শ নেব। তখন চিরঞ্জিত চক্রবর্তী, ওর সঙ্গে তখন আমাদের গ্রামে গঞ্জে খুব ওয়ান নাটক হতো। তো চিরঞ্জিতের সঙ্গে মায়ের মর্যাদা বলে একটা নাটক আমি করতাম। মুম্বার সঙ্গেও করেছি, রাজাবাবু করেছি, সহধর্মিনী করেছি, তাপস পালের সঙ্গে সাহেব করেছি। কাজেই তখন ওই নাটকগুলো বাইরে হতো। তো এইবার চিরঞ্জিতকে আমি জিজ্ঞেস করলাম একদিন যে আমি আবার অভিনয় করতে চাই, কিন্তু আমার শ্বশুরমশাই আপত্তি, উনি চান না যে আমি মানে সিনেমা করি। উনি বলেছিলেন তোমার গলাটা সুন্দর, তুমি রেডিওর নাটক করো, ওইটা আমার খুব ভালো লাগে। 5,000-এর উপরে রেডিওর নাটক করেছি। তারপরে এই যে তোমরা বম্বের যত হিরোইন, 11 জন হিরোইন এসছে, প্রত্যেকের গলা আমার, ডাবিং আমার, ওদের একটা হাও নেই। তো এইগুলো করতাম, কিন্তু তাতে মন ভরতো না। মনে হতো আমাকে হতে হবে, আমাকে দর্শকের ভালোবাসা পেতে হবে। আমি দাঁড়াবো স্ক্রিনে, অন্যের স্ক্রিনে তার লিপ মিলিয়ে কেউই তো জানে না যে এটা কার গলা। বললে বলে ওমা অনামিকা দি, ওটা তোমার গলা, এরম বলে। তো যাই হোক, তখন ওই চিরঞ্জিত আমাকে বুদ্ধি দিল যে অনামিকা, তোমাকে একটা কথা বলি, তুমি হিরোইনের করার আশা ছেড়ে দাও। যখন তোমার শ্বশুরমশাই পছন্দই করছেন না, স্বাভাবিক ক্লোজ সিন, অন্য পুরুষকে জড়িয়ে ধরবে, ওনার একটা সম্ভ্রান্ত বংশের মানুষ, ওনাদের খারাপ লাগবে। আমার মনে হয় তুমি ক্যারেক্টার রোলে চলে যাও।
কিন্তু তাতে যেতে গেলে তখন আমার চেহারা আগের ছবি দেখলে ভাবতে পারবে না, এরকম পাতলা। এই এই আমার বর কোমর ধরে বলেছিল যে আমার 2 হাতে আমি ধরতে পারি, এরকম নাচতাম তো রেগুলার। বললো মোটা সোটা হয়ে যাও, বয়স বেশি লাগবে, মোটা সোটা হয়ে যাও, মা মাসিমা ঠাকুমা দিদিমা রোল করবে, দেখবে তুমি একটা জায়গা পাবে। তারপরে আমি কি করে মোটা হব? বললো তোমার সিজার বেবি হয়েছে, তুমি এক কাজ করো, দুপুরবেলা তুমি পান্তা ভাত খাও আর রাত্রিবেলা ফেনা ভাত খাও, খেয়ে ঘুমাও একদম। আর আমার মুখটা এরকম পাতলা মুখ ছিল, হ্যাঁ। তো বললো গালটা একটু ভরবে, বয়সটা একটু বেশি লাগবে, ভারী হলেই বয়স্ক লাগবে। আমি অন্ধের মতন চেষ্টা করলাম, এবং সিজার বেবি বলে বেল্ট বাঁধতে দিয়েছিল পেটে, এক্সারসাইজ কিচ্ছু, সব বললো বন্ধ করে দাও। এবং সত্যি সত্যি 2 মাস বাদে আমার কিন্তু বেশ আমি খানিকটা মোটা হলাম। এইবার জুহি চাওলার একটা ডাবিং করতে আমি NT1 স্টুডিওতে ডাবিং করে লাঞ্চ ব্রেক দিয়েছে, আমি বাইরে এসে কজনের সঙ্গে গল্প করছি। এর মধ্যে একটি ছেলে এলো, ফর্সা সুন্দর দেখতে, ওর নাম বিজয় খেমকা, ও প্রডিউসার। তো ও এসে বললো, কি দিদি আপনি কি আর আসবেন না এই জগতে? আর না কি জানি, ঈশ্বরের ইচ্ছে সব। তখন বললো ওই বাংলাদেশ থেকে কয়েকজন এসছেন, তো ওনারা আপনাকে দেখে একটু কথা বলতে চাইছেন, ডাকবো আমি? হ্যাঁ ডাকো। এলো, এসে বললো, নমস্কার দিদি, আমরা ঢাকা থেকে আইছি, তো আমরা একটা ছবি করব। সেই একটা চরিত্র, আপনি দূরে দাঁড়ায় আসছেন, আপনাদের দেখাই কিন্তু আমার পছন্দ হয়ে গেছে, আপনি যদি করেন তাহলে খুব ভালো হয় দিদি। মানে কেন জানি না, দূর থেকে দেখাই আমার মনে হয়েছে ওই চরিত্রটা আপনি খুব ভালো লাগবো আপনাকে। আমি তো আমার মাথায় চিন্তা যে শ্বশুরমশাই মত না দিলে তো আমি এখানে হ্যাঁ করতে পারবো না। তখন বললাম যে আপনারা কালকে সকালে আমার বাড়িতে আসুন, আমি আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে আলাপ করিয়ে দেবো, উনি যদি হ্যাঁ বলেন তাহলে। পরের দিন মিষ্টি টিষ্টি নিয়ে এসছেন 3 জন, এসে কথা বললেন। আবার শ্বশুরমশাই বাইরের ঘরটায়, তখন উনি ওনার মক্কেল টকেল নিয়ে বসতেন, প্রচুর আলমারিতে বই ছিল, ন্যাশনাল লাইব্রেরিতে দিয়ে দিয়েছি ওটা। তো এই করে ওটা আমি বললাম, বাবা আপনার সঙ্গে এনারা একটু কথা বলবেন। তখন ওনারা বললেন যে আমরা এরকম ছবি করব। তা আমার শ্বশুরমশাই আর আমি না ঠাকুরের কাছে গিয়ে কাঁদছি চচ্চড়িয়ে, ঠাকুর উনি যেন হ্যাঁ করে, উনি বললেন যে বাংলাদেশ যেতে হবে না তো? না বললেন না, পুরোটাই আমরা কলকাতায় করব। বললো ঠিক আছে করুক। এই বলা তো আমার আনন্দে, আমি এতদিনের ঠাকুর ডাকা আমার সমস্ত কিছু যেন মনে হলো সার্থক হয়ে এলাম। এই আমি যে ছবি করলাম সে ছবি বাংলার ইতিহাস হয়ে গেল 90-তে, বেদের মেয়ে জ্যোৎস্না। যে ছবির ইতিহাস আজও কেউ কোনো বাংলা ছবি ভাঙতে পারেনি, যে ছবির টাকা, কত টাকা রোজগার করেছিল, সেই টাকা টপকে এখনো পর্যন্ত কোনো বাংলা ছবি যেতে পারেনি। ওই আমি দিদার রোল করলাম জ্যোৎস্নার। এই ছবি এরকম হিট হয়ে গেল, মানে কি বলবো। যখন করতে গেছিলাম ছবিটা, সবাই বলেছিল তুমি, তোমার বর কি তোমায় খেতে দেয় না, তুমি এটা বাংলাদেশে যাত্রা করতে গেছো। সেই ছবি এই জায়গায় গেল, ব্যাস। তারপর থেকে আর আমার আজও পর্যন্ত কাজ করছি, চলছে। এবং আমার ব্রেকটা হলো কোথায় দেখো, 29 বছর বয়সে আমি বুম্বার মা করলাম। বলতে পারো আমার টার্নিং পয়েন্ট শ্বশুরবাড়ি জিন্দাবাদ। শ্বশুরবাড়ি জিন্দাবাদে কিছুতেই কেউ রাজি নয় যে ওই রোল করেছে হেমা মালিনী, জামাই রাজায়। তো বলে কি না না, অনামিকার ওই গ্ল্যামার কোথায় পাবে, হেমা মালিনী যে রোল করেছে সে ছবি বেশি চলেনি। এই নিয়ে চললো প্রায় 1 মাস। আমি বাড়িতে বসে বসে ভাবতাম আমার হবে না, আমাকে দেবে না ওই রোল। হ্যাঁ, কেন ঈশ্বর, কেন এরকম করলে? এলাম
তাও একটা ভালো রোল করতে পারলাম না ফিরে। যাই হোক, ঈশ্বর আমার ডাক শুনলেন। আমি বুম্বা এবং হরনাথ চক্রবর্তী দুজনের কাছেই কৃতজ্ঞ। আমি বলি আমার গডফাদার এই জগতে, তুমি বললে না যে যাদের